আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই আগামী 6ই মে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:30টায় দেশে পৌঁছাবেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন স্থানীয় সময় 5 মে বিকেল 4টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বে। এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর স্থানীয় সময় 1টা 25 পৌঁছবে। সেখানে 1 ঘন্টার যাত্রা বিরতি শেষে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দেশের উদ্দেশ্যে রওনা দেবে। হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে বরণ করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। ওই দিন জনসাধারণকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। গণতন্ত্রের পক্ষে কথা বললেই ফ্যাসিবাদের দোসর আখ্যা দেওয়া হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। রাজনীতিবিদরা মনে করেন ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ রক্ষায় গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সম্পাদক পরিষদের নেতারা বলেছেন, মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি অধরাই থেকে গেছে বারবার। সম্পাদক পরিষদের আলোচনায় এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের এই আয়োজন। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে গণমাধ্যমের স্বাধীনতার সূচক এগিয়ে এলেও তা সন্তোষজনক নয় উল্লেখ করে রাজনীতিবিদরা বলেন, গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে হলে চিন্তা ভাবনাকেও গণতান্ত্রিক করতে হবে। মির্জা ফখরুল বলেন, বাকশাল থেকে গণমাধ্যমকে মুক্ত করেছিল বিএনপি। আমার কথা বলতে ভয় হয় এই জন্য আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল, বাস আমি আপনার ভারতীয় দোসর হয়ে গেলাম। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সে গভর্নমেন্টে থাকি আর না থাকি, যেখানেই থাকি। গণমাধ্যমের ভেতরে থাকা ফ্যাসিবাদী প্রবণতা দূর করতে হবে উল্লেখ করে একটি সংবাদ গোষ্ঠী আরেকটিকে আক্রমণ করে, যাতে যুক্ত হয় রাজনৈতিক গোষ্ঠীও। সবাইকেই বলতে হবে, দেশটা যে বদলাতে চাই, তার ফুল ললচে বলতে নতুন একটা দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ। তার জন্য সব ব্যাপারই আপনাকে কথা বলতে হবে, জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয়, তার পক্ষে কাজ করে, সেরকম জায়গায় যেতে হবে। মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি, সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবিক অর্থে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, সেই রূপরেখা তৈরি করতে পারি, এটি আমাদের জন্য ভালো হবে। সম্পাদক পরিষদের নেতারা বলেন, বারবার মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি দেয়া হলেও তা উপেক্ষিত হয়েছে। মামলার যে প্রবণতা, আপনি 100 জন 50 জন 20 জনের বিরুদ্ধে মামলা, তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢোকাই দিল। আমি মেনে নিলাম মামলা করার অধিকার, বাট কোনো আইনের যদি অপপ্রয়োগ হয়, কোনো আইনের যদি মিসইউজ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? আমাদের মধ্যে যে অনৈক্য বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। গণমাধ্যমকে গণমানুষের পক্ষের করে তুলতে সবাইকে ভিন্নমত দমন থেকে বিরত থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশ চলছে। পরে গণপদযাত্রা কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নগরীর শাপলা চত্বরে সমাবেশে সভাপতিত্ব করছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উপস্থিত রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ অন্যরা। বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙন, পানি শূন্যতার পাশাপাশি ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগের শিকার নদীর পাড়ের বাসিন্দারা। ঘরবাড়ি সহ মূল্যবান সম্পদ হারিয়ে অনেকে নিঃস্ব। তাদের ভোগান্তি লাঘব এবং তিস্তা নদীর রক্ষায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানান বিএনপি নেতারা। সমাবেশ শেষে শাপলা চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় 3 কিলোমিটার দূরে জিলা স্কুল মাঠে গিয়ে পদযাত্রা শেষ হবে। এতে অংশ নেবেন
রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী অসংখ্য মানুষ। বিচার ব্যবস্থা পুরোপুরি সংস্কার না হলে অন্যান্য সংস্কার কার্যকর হবে না বলে মন্তব্য করেছে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ আয়োজিত ন্যায় বিচারের ভবিষ্যৎ রূপকল্প শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সকালে আইন অনুষদ মিলনায়তনে প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। বক্তব্য রাখেন এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান। প্রক্রিয়া চলছে এবং বহু আপনার রেকমেন্ডেশনস প্রপোজাল রাখা হয়েছে। তবে আমি মনে করি বিচার ব্যবস্থার যদি সংস্কার পূর্ণাঙ্গ যদি সংস্কার না হয়, অন্যান্য সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব বজায় থাকবে না। এইটাই আমি বার্তাটা পৌঁছতে চাইছি দেশবাসীর কাছে। সিলেট সদর উপজেলার 4 কিলোমিটার রাস্তা খানাখন্দের কারণে ভোগান্তিতে 6 গ্রামের মানুষ। অনেকটা থমকে আছে তাদের জীবনযাত্রা। 2022 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত চলাচলের অনুপযোগী সড়কটি মেরামতে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের পিঠারগঞ্জ বাজার থেকে ইসলামগঞ্জ বাজারের রাস্তা দিয়ে চলাচল করেন আশেপাশের 6 গ্রামের মানুষ। গুরুত্বপূর্ণ 4 কিলোমিটার রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন সংস্কারহীন বন্যায় বিধ্বস্ত সড়কটি সংস্কারে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন না হলে অদক্ষ লোক তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মত বিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের লোক তৈরি হলো কোথায়? এবং যেসব লোক তৈরি হলো তারা কি হবে? তারা অদক্ষ লোক হবে এবং অনেক সময় অকাজের লোক হবে এবং সমস্যা তৈরি করবে সমাজের জঞ্জাল বাড়াবে। সেই জন্যই প্রাথমিক শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ, যদিও আপাতভাবে খুবই নিরীহ এবং চোখেই পড়ে না। সাগরে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞায় নিদারুণ কষ্টে দিন কাটছে পিরোজপুরের জেলেদের। নিষেধাজ্ঞার 20 দিন পেরিয়ে গেলেও সরকারি বরাদ্দকৃত চাল না পেয়ে হতাশ জেলে পরিবার। তবে ভারতের সাথে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা দেয়ায় খুশি তারা। নিষেধাজ্ঞা শেষে আশানুরূপ মাছ ধরতে পারবে প্রত্যাশা তাদের। পিরোজপুর থেকে রশিদ আল মুনানের রিপোর্ট। 58 দিনের নিষেধাজ্ঞায় পিরোজপুরের জেলেপল্লিতে নেই আমেজ। শুনশান নীরব পরিবেশ, মৎস্য অবতরণ কেন্দ্রেও নেই হাঁকডাক কোলাহল। সারা বছর যেসব জেলে মাছ ধরতে সাগরে থাকে, নিষেধাজ্ঞায় তাদের দিন কাটছে জাল বুনে নৌকা মেরামত করে। কাজ না থাকায় অনেক জেলের চোখে মুখে চিন্তার ভাঁজ। কিভাবে সংসারে খরচ উঠবে, কিভাবেই বা এনজিও আর মহাজনের ঋণ শোধ দেবেন। জেলেরা অভিযোগ করছেন নিষেধাজ্ঞার এ সময়ে সরকারি বরাদ্দের চাল পাননি। আপনি মনে করেন 58 দিন অবরোধ দিয়েছে না, আমরা তো 58 দিন একদম পুরোইভাবে বাবা 58 দিন কোনো কাজ কাম করি না। মনে করেন 58 দিন সরকার যদি আমাদের কোনো বিকল্প ব্যবস্থা করতো তাহলে আমাদের আর বসে থাকতে হতো না। কাঠের কাজ হয়, ওই মেশিনের কাজ মেরামত হয়, ট্রলারের যে কাজ আর কি লাগে ওইটাই হয়, এছাড়া আর কোনো কাজ হয় না। চাল পাই কিন্তু আর্থিক সহযোগিতা পাই না। কিন্তু চাল একদম একটা সব ফ্যামিলিতে চাল খেয়ে থাকতে পারে না। সরকারকে জানাই যে আমাদের আর্থিক যেন সহযোগিতা করে। এত সব অপ্রাপ্তির মধ্যে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিলিয়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়ায় সাগরে মাছ পাওয়ার সম্ভাবনা বাড়বে বলে ধারণা করছেন জেলেরা। মাছটাই তো বেশি মূলত বাংলাদেশের ভিতরে, ভারতের জেলেরা ঢুকে ধরে নিয়ে যায়, এবারে সেটা পারবে না। এই জন্য অত্যন্ত খুশি জেলেরা। যে জেলেদেরকে আরও সহযোগিতা বাড়ানো প্রয়োজন, তাদেরকে এই যে সামান্য পরিমাণে চাল দেওয়া হয়, এর সাথে প্রতিজন জেলে মাথা পিছু 2000 করে টাকা দেওয়া প্রয়োজন, যাতে তাদের সংসার পরিচালনার জন্য সুবিধা হয়। জেলেদের চাল প্রক্রিয়াধীন আছে। চাল আসার সাথে সাথে জেলেদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। তারা চাল যে পাবে এবং জেলেরা অনেক উপকৃত হবে এবং তাদেরকে এই যে সময়কালীন যে অবরোধকালীন সময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ, সরকারি যে সহায়তা আমরা এটা করে যাচ্ছি। গেল 15 এপ্রিল থেকে আগামী 11 জুন পর্যন্ত সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এনটিভি নিউজ ডেস্ক। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ করেছেন সিলেটের 4টি চা কারখানার শ্রমিকরা।
সিলেট বিমানবন্দর এলাকায় অবরোধের ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন সিলেটের বরুজান চা কোম্পানির অধীনে থাকা বুরজান, ছাড়াগাং সহ 4টি কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, টানা 20 সপ্তাহ মজুরি না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন চা শ্রমিকরা। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। পরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানিকগঞ্জে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার বারিধারা বাড়ি থেকে গ্রেফতার ছাত্রলীগ ও যুবলীগের 5 নেতাকর্মীকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সদর থানা পুলিশ আসামিদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শনিবার সন্ধ্যায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার বারিধারা বাড়ি থেকে তাদের গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। 15 এপ্রিল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।